সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের তোমরা এই পিপিটিটা দেখেই বুঝতে পারছো যে আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে 2024 এর জেইপিবিএন এর পেপার সলিউশন নিয়ে। 2024 জেইপিবিএন এর কিছু কোয়েশ্চেন অ্যান্সার আমরা সলভ করব। আমি 2025-এর জেইএমএসসিএন এক্সাম দিয়েছিলাম, র্যাঙ্ক করেছিলাম, সেইগুলো আমি তোমাদের পরে শেয়ার করব। তো আজকের কোয়েশ্চেন অ্যান্সার গুলো যারা জেইপিবিএন জেইএমএসসিএন এর জন্য প্রিপারেশন নিচ্ছেন, এছাড়া সেন্ট্রাল ও স্টেট গভর্নমেন্টের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলুন ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন, প্রথম প্রশ্ন হলো, ডিউরিং নর্মাল ব্রিদিং দ্য অ্যামাউন্ট অফ এয়ার that moves into the lungs and comes out is called। মানে এই কোয়েশ্চেনে আমাদের কি বলতে চেয়েছে যে আমরা যখন নর্মালি ব্রিদিং নিচ্ছি, কখন এমনি নর্মালি যে আমরা কাজ করছি বা এই ধরো আমি কিছু পড়াচ্ছি বা যে কেউ যে কাজ করছে, তখন তো আমাদের ইন্সপিরেশন এবং এক্সপিরেশন চলছে, যেটা আমরা না বুঝতে পারলেও সেটা চলছে, আমরা বেঁচে আছি মানেই চলছে। সেই নর্মাল ব্রিদিং এ যে এয়ারটা আমাদের ঢুকছে এবং লাংস থেকে বেরিয়ে যাচ্ছে, সেটাকে কি বলা হয়? তো সেটাকে বলা হয় টাইডাল ভলিউম। ওকে, সেটাকে বলা হয় টাইডাল ভলিউম। নর্মাল টাইডাল ভলিউম হলো আমাদের 500 ml। নর্মাল টাইডাল ভলিউম হলো 500 ml। এবার আমি বলি, প্রথমে যে আছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এটা কি? ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম হলো যখন আমরা নর্মাল ইন্সপিরেশন নিচ্ছি, মানে নর্মাল নিঃশ্বাস নিচ্ছি, তারপরে যে আমরা ফোর্সফুলি যদি নিঃশ্বাস নিই, মানে নর্মাল তো আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, এরপরে যদি আমরা ফোর্সফুলি নিই, মানে একদম জোরে নিই, যতটা নিতে পারবো, সেটাকে বলা হয় ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তারপরে আছে রেসিডুয়াল ভলিউম। রেসিডুয়াল ভলিউম কি? যদি আমরা তো ইন্সপায়ার যেমন করছি, মানে যেমন নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাসটা ছাড়ছি, তো সেটাকে কি বলা হয়? এক্সপিরেশন। এক্সপিরেশন যদি আমরা করি, ফোর্সফুলি আমরা যতটা এক্সপায়ার করতে পারবো, মানে জোরে যদি আমরা ছেড়ে দিই, সেটাকে আমরা বলবো এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। সেই জোরে ফোর্সফুলি এক্সপিরেশন করার পরে যে অ্যামাউন্ট অফ এয়ার আমাদের লাংসে রয়ে যায়, সেটাকেই বলা হয় রেসিডুয়াল ভলিউম। ঠিক আছে? তো ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম নর্মাল হচ্ছে আমাদের 3000 ml। ওকে, নেক্সট রেসিডুয়াল ভলিউম কত? রেসিডুয়াল ভলিউম হলো আমাদের 1200 ml, আর এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম হলো আমাদের 1100 ml। ওকে, নেক্সট বলছে, তাহলে এটার রাইট অ্যান্সার আমাদের কি হলো? রাইট অ্যান্সার হলো টাইডাল ভলিউম। নেক্সট কোয়েশ্চেনে বলছে দ্য এন্ড প্রোডাক্ট। নেক্সট কোয়েশ্চেনে কি বলছে? দ্য এন্ড প্রোডাক্ট ইন দ্য প্রসেস অফ ব্লাড কোয়াগুলেশন। আমাদের শরীরে যদি কোনো জায়গায় কেটে যায়, রক্ত কিছুক্ষণের জন্য বেরোয়, যদি খুব মাইনর কাট হয়, অল্প সময়ের জন্য রক্ত বেরোয়, তারপরে কি হয়? আমাদের ব্লাডটা ক্লটিং হয়ে যায়। তেমনি যদি আমাদের খুব বড় অ্যামাউন্টেরও কেটে যায়, সেখান থেকেও ম্যাসিভ ব্লিডিং হয়, ব্লিডিংটা কোয়াগুলেট বডি করার চেষ্টা করে, সেটা যদি না হয়, তখন আমাদের কি করা হয়? সুচার করতে হয়। তো এই ব্লাড কোয়াগুলেশনের যে প্রসেস আমাদের শরীরে নর্মালি হয়, সেই প্রসেসটার এন্ড প্রোডাক্টটা কি? তো আমি যদি তোমাদের ব্লাড কোয়াগুলেশন সম্বন্ধে বলি, ব্লাড কোয়াগুলেশন যখন ব্লাড কোয়াগুলেশন হয়, প্রথমে কি হয়? ধরো একটা জায়গায় আমার কেটে গেল, যখন সেই জায়গায় ইনজুরি হয় না, ইনজুরি হলে কি হয়? ব্লাড ভেসেলস গুলো কাট হলো, তখন সেই জায়গায় কি হয়? প্লেটলেট এসে জমা হয়। প্লেটলেট এসে জমা হয়ে কি হয় না? প্লেটলেট প্লাগ তৈরি করার চেষ্টা করে, দিয়ে কি হয়? প্রথম্বিন গুলো ইনঅ্যাক্টিভ ফর্ম হয়, যেটা ক্যালসিয়ামের সাহায্যে থ্রম্বিনে যায়, দিয়ে সেই থ্রম্বিন কি করে? ফিব্রিনোজেনকে ফিব্রিনে পরিণত করে। ফিব্রিন একটি মেস লাইক স্ট্রাকচার তৈরি করে, যেখানে আমাদের প্লেটলেট আর অন্যান্য ব্লাড গুলো আটকে গিয়ে ব্লাড ক্লটিং হয়। মোটামুটি আমাদের ব্লাড কোয়াগুলেশনের এন্ড প্রোডাক্ট হচ্ছে ফিব্রিন। এবার আমি তোমাদেরকে ব্লাড কোয়াগুলেশনের প্রসেসটা বলি। ধরো প্রথমে কি হলো? ইনজিওর্ড ব্লাড ভেসেলস কনস্ট্রিক্ট করে, প্রথমে কনস্ট্রিক্ট করে যাতে ব্লাড লসটা কম হয়, টু রিডিউস ব্লাড লসকে
কমানোর জন্য কি হয়, ইনজিওর্ড ব্লাড ভেসেলস কনস্ট্রিক্ট করে, দিয়ে সেখান থেকে কি হয়, প্লেটলেট গুলো গিয়ে স্টিক হয়। প্লেটলেট, আমাদের শরীরে যে প্লেটলেট থাকে, প্লেটলেট স্টিক হয় সেখানে গিয়ে, ঠিক আছে। তারপরে কি হয়, আমাদের ক্লটিং ফ্যাক্টর গুলো অ্যাক্টিভেটেড হয়ে যায়, ক্লটিং ফ্যাক্টর অ্যাক্টিভেটেড হয়ে যায়, ক্লটিং ফ্যাক্টর অ্যাক্টিভেটেড হয়। নেক্সট স্টেপে কি হয়, নেক্সট স্টেপটা আমি পরের পাতায় দেখাচ্ছি। নেক্সট স্টেপে কি হয়, প্রথমবিন যেটা থাকে, প্রথমবিন যেটা আমাদের ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে, সেটা কি হয়, থ্রম্বিনে কনভার্ট হয়, এটা কার সাহায্যে হয়, উইথ দ্য হেল্প অফ ক্যালসিয়াম। তারপরে কি হয়, ফিব্রিনোজেন থেকে কি হয়, ফিব্রিন হয়। এই ফিব্রিনোজেন থেকে ফিব্রিন হতে যে সাহায্য করে সেটা হলো থ্রম্বিন, মানে এখানে কে হেল্প করে, থ্রম্বিন হেল্প করে। তাহলে ফিব্রিন হচ্ছে আমাদের এন্ড প্রোডাক্ট অফ ব্লাড কোয়াগুলেশন। ফিব্রিন কি না, এন্ড প্রোডাক্ট অফ ব্লাড কোয়াগুলেশন, এন্ড প্রোডাক্ট অফ ব্লাড কোয়াগুলেশন, ওকে। দেখো আমরা যে এমসিকিউ সলভ করছি, শুধু এমসিকিউ মুখস্থ করলে হবে না, ঠিক আছে। এটা 2024 সালের কোয়েশ্চেন, সেখানে কোয়েশ্চেনে দিয়েছে যে এন্ড প্রোডাক্ট কি। হয়তো তোমাকে এর মাঝখান থেকেও জিজ্ঞেস করতে পারতো যে প্রথমবিন থেকে থ্রম্বিন যে কনভার্ট হয় কার হেল্পে হয়, কোন আয়নের হেল্পে হয়। তো আমাদেরকে কি করতে হবে, পুরো থিওরিটা মাথায় রাখতে হবে। ইয়েস, এমসিকিউ প্র্যাকটিস করা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু তার থেকেও বেশি আমাদের ইম্পর্টেন্ট হলো যে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করে রাখি। এই এক একটা যে আমি এমসিকিউ প্র্যাকটিস করাচ্ছি, এটা শুধু তোমাদের অ্যান্সার বলার জন্য নয়, এর বিহাইন্ডে যে কনসেপ্ট, ওই জায়গা থেকে যদি আরো কোয়েশ্চেন দেয় যাতে তোমরা সলভ করতে পারো। নেক্সট বলছে, রেনিন ইজ এ হরমোন সিক্রেটেড বাই। রেনিন হরমোনটা কোথা থেকে সিক্রেট হয়, রেনিন হরমোনটা হচ্ছে কিডনি থেকে সিক্রেট হয়, ঠিক আছে, কিডনি থেকে সিক্রেট হয়। এবং এই হরমোনের কাজ হলো আমাদের ব্লাড প্রেশারকে রেগুলেট করা। কিডনি থেকে আরো হরমোন সিক্রেট হয়, যেমন রেনিন, এরিথ্রোপোয়েটিন, ইপিও, এরিথ্রোপোয়েটিন নামক হরমোনও সিক্রেট হয়, ঠিক আছে। এছাড়া ক্যালসিট্রায়োল 2024 হয়তো অপশনে রেনিন, এখানে রেনিন বলে দিয়েছিল। এরপরে যদি বলা হয় এরিথ্রোপোয়েটিনটা কোথা থেকে সিক্রেট হয়, এরিথ্রোপোয়েটিন হরমোনটা, তখনও আমরা কি বলবো যে কিডনি থেকে সিক্রেট হয়। নেক্সট বলছে, অল অফ দ্য ফলোইং হরমোনস আর সিক্রেটেড বাই অ্যান্টেরিয়র পিটুইটারি এক্সেপ্ট। তো আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে কি কি হরমোন সিক্রেট হয় আমরা দেখি। অ্যান্টেরিয়র পিটুইটারি, আমি শর্ট ফর্মে অ্যান্টেরিয়রটা লিখলাম। অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে আমাদের কি কি হরমোন সিক্রেট হয়। অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে প্রথমে যে হরমোনটা সিক্রেট হয় সেটা হলো প্রোল্যাকটিন। এছাড়া যেই হরমোনগুলো সিক্রেট হয়, এসিটিএইচ, এফএসএইচ, টিএসএইচ, এলএইচ, লিউটিনাইজিং হরমোন, এগুলো হচ্ছে স্টিমুলেটিং হরমোন, ওকে। আর এগুলো হচ্ছে স্টিমুলেটিং হরমোন, এই হরমোনগুলো আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে সিক্রেট হয়। এই জায়গাটা আমি লিখতে ভুলে গেলাম, এটা হচ্ছে গ্রোথ হরমোন। এই দুটো হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে সিক্রেট হওয়া হরমোন, এইগুলো হচ্ছে হরমোন, ডিরেক্ট হরমোন। আর এইগুলো হচ্ছে স্টিমুলেটিং হরমোন, এই যে অ্যাডিনোকর্টিকোট্রপিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এগুলো হচ্ছে স্টিমুলেটিং হরমোন। এগুলো কি করে, অন্যান্য অর্গানকে স্টিমুলেট করে, আবার সেখান থেকে অন্য হরমোন সিক্রেট হয়। তো অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে আমাদের এই হরমোনগুলোই সিক্রেট হয়, প্রোল্যাকটিন, গ্রোথ হরমোন, এসিটিএইচ, এফএসএইচ, টিএসএইচ, এলএইচ। এবার আমরা অপশনগুলো দেখি। প্রথম কোয়েশ্চেনে বলছে, all of the following hormones are secreted by anterior pituitary except। এই হরমোনগুলোর মধ্যে সব হরমোনগুলোই অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে সিক্রেট হয়, কোন হরমোনটা সিক্রেট হয় না। দেখো আমি এখানে বললাম গ্রোথ হরমোন, দেখো গ্রোথ হরমোন আছে, প্রোল্যাকটিন আছে, গোনাডোট্রপিন আছে। এই যে এফএসএইচ, এলএইচ, এইগুলোই হচ্ছে স্টিমুলেটিং হরমোন, এরাই গোনাডোট্রপিন হরমোন ক্ষরণ করে। এখানে রাইট অ্যান্সার হবে অক্সিটোসিন। অক্সিটোসিন হচ্ছে আমাদের
পোস্টেরিয়ার পিটুইটারি গ্ল্যান্ড থেকে সিক্রেট হয়। মানে পোস্টেরিয়ার পিটুইটারিতে স্টোর হয় অক্সিটোসিন আর হচ্ছে ভেসোপ্রেসিন, যেটা আমরা এডিএইচ নামে জানি, অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন নামে জানি। ঠিক আছে, তো অ্যান্টেরিয়ার পিটুইটারি থেকে এই সমস্ত হরমোন সিক্রেট হয়। অক্সিটোসিনটা মনে রাখবে আমাদের পোস্টেরিয়ার পিটুইটারিতে স্টোর হয়। অক্সিটোসিন আর ভেসোপ্রেসিন এই দুটো হরমোন পোস্টেরিয়ার পিটুইটারি থেকে সিক্রেট হয়। এটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। নেক্সট বলছে ব্রোকাস এরিয়া ইজ লোকেটেড ইন হুইচ লোব, মানে আমাদের ব্রেনের কোন লোবে ব্রোকাস এরিয়া থাকে। আমাদের ব্রেনের ফ্রন্টাল লোবে ব্রোকাস এরিয়া থাকে। এর কাজ কি? ব্রোকাস এরিয়া হচ্ছে স্পিচ প্রোডাকশন করতে সাহায্য করে। এর কাজ হলো স্পিচ প্রোডাকশন বা ল্যাঙ্গুয়েজে সাহায্য করে। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে সাহায্য করে। তো ব্রোকাস এরিয়া আমাদের ব্রেনের কোন লোবে থাকে? ফ্রন্টাল লোবে থাকে। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট বলছে সিএসএফ ইজ সিক্রেটেড বাই, মানে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড কোথা থেকে সিক্রেট হয়? সেরিব্রোস্পাইনাল ফ্লুইড আমাদের সিক্রেট হয় কোরোয়েড প্লেক্সাস থেকে। কোরোয়েড প্লেক্সাস থেকে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড সিক্রেট হয়। এটার কাজ কি? এটা হচ্ছে আমাদের ব্রেনের ফাংশনে, বিভিন্ন ধরনের ফাংশনে সাহায্য করে। নেক্সট বলছে হেমাটোক্রিট ভ্যালু ইজ দ্য রেশিও অফ। হেমাটোক্রিটটা কি? হেমাটোক্রিট হচ্ছে আরবিসির সাথে টোটাল ব্লাড ভলিউমের যে রেশিও, সেটাকেই বলা হয় হেমাটোক্রিট ভ্যালু, বা আরবিসির সাথে প্লাজমার যে রেশিও, প্লাজমা অথবা টোটাল ব্লাড ভলিউমের। আরবিসি আরবিসি RBC to plasma or total blood volume, total blood volume যে রেশিও, সেটাকেই আমরা বলি হেমাটোক্রিট। রাইট অ্যান্সার ইজ দ্য অপশন ডি। নেক্সট আমাদের বলছে হুইচ অফ দ্য ফলোইং হরমোন হেল্পস ইন দ্য সিক্রেশন অফ HCl ফ্রম স্টমাক। কোন হরমোন আমাদের স্টমাক থেকে HCl সিক্রেট করতে সাহায্য করে? সেটা হলো আমাদের গ্যাস্ট্রিন। ঠিক আছে, গ্যাস্ট্রিন কি করে? আমাদের যে স্টমাকের বিভিন্ন গ্ল্যান্ড আছে, ওখান থেকে কি করে? HCl এর সিক্রেট করতে সাহায্য করে। নেক্সট বলছে হুইচ পার্ট অফ দ্য হিউম্যান ব্রেন ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর রেগুলেটিং হার্ট রেট, ব্লাড প্রেশার অ্যান্ড রেসপিরেশন। এটা মেনলি কোন পার্ট আমাদের ব্রেনের হার্ট রেট, ব্লাড প্রেশার রেগুলেট করতে সাহায্য করে? এটা হলো আমাদের ব্রেনের মেডুলা অবলঙ্গাটা। মেডুলা অবলঙ্গাটা, মেডুলা অবলঙ্গাটা নামে যে এরিয়া রয়েছে, এই এরিয়াটা কি করে? আমাদের হার্ট রেট, ব্লাড প্রেশার এবং রেসপিরেশনকে রেগুলেট করে। এই মেডুলা অবলঙ্গাটা কোথায় অবস্থিত? আমাদের ব্রেনের ব্রেন স্টেমের মধ্যে থাকে এই এরিয়াটা। ব্রেন স্টেমে মেডুলা অবলঙ্গাটা থাকে। সেই মেডুলা অবলঙ্গাটাই আমাদের হার্ট রেট, ব্লাড প্রেশার, রেসপিরেশনকে রেগুলেট করতে সাহায্য করে। এবার ধরো এখানে ব্রেন স্টেম বলে দিয়েছে, যদি তোমার স্পেসিফিক্যালি বলা হতো যে ব্রেন স্টেমের কোন এরিয়া আমাদের বডির হার্ট রেট, ব্লাড প্রেশার এবং রেসপিরেশনকে রেগুলেট করে, সেটা হচ্ছে মেডুলা অবলঙ্গাটা। তাহলে আমাদেরকে দুটোই জেনে রাখতে হবে। নেক্সট, which of the following terms describes the body's ability to maintain its normal state? আমাদের শরীরে যে নর্মাল স্টেটে থাকে, মানে আমাদের ব্লাড প্রেশার নর্মাল আছে, আমাদের বডির বিভিন্ন অ্যাক্টিভিটি, ধরো যা আমরা খাচ্ছি সেটা পাচ্য হয়ে যাচ্ছে, অপাচ্য অংশের বহিষ্করণ হচ্ছে, নর্মাল টেম্পারেচার মেনটেন করছে, এই যে বডির নর্মাল স্টেট মেনটেন করা, এই কন্ডিশনটাকে কি বলা হয়? একে বলা হয় হোমিওস্ট্যাসিস। হোমিওস্ট্যাসিস হচ্ছে বডির এবিলিটি টু মেনটেন ইটস নর্মাল স্টেট। ওকে, নেক্সট বলছে ইন ট্রায়াজ ইয়েলো কালার ইন্ডিকেট। আমাদের ট্রায়াজে ইয়েলো কালার কে ইন্ডিকেট করে? আমাদের ট্রায়াজে 4টে ক্যাটাগরি আছে, রেড, ইয়েলো, গ্রিন আর হচ্ছে আমাদের ব্ল্যাক। রেড, ইয়েলো, গ্রিন ও ব্ল্যাক। রেড কি সাজেস্ট করে? রেড সাজেস্ট করে এমার্জেন্সি। এমার্জেন্সি মানে এটা ইমিডিয়েট ট্রিটমেন্ট দিতে হবে, ইমিডিয়েট।
ইয়েলো কি সাজেস্ট করে? ইয়েলো সাজেস্ট করে আর্জেন্ট কন্ডিশনকে। আর গ্রিন, গ্রিন হচ্ছে আমরা ডিলে করতে পারবো যেটাকে, মানে মাইনর। আর ব্ল্যাক সাজেস্ট করে ডেথ, ডেথ হয়ে গেছে, ঠিক আছে। রেড হচ্ছে এমার্জেন্সি, মানে ইমিডিয়েট, মানে তোমাকে ইমিডিয়েটলি ট্রিটমেন্ট দিতে হবে, না হলে পেশেন্ট খারাপ হয়ে যেতে পারে। আর ইয়েলো হচ্ছে আর্জেন্ট, যেখানে কি হচ্ছে পেশেন্টের একটু ডিলে করা ঠিক আছে, পেশেন্টের কন্ডিশনটা খারাপ আছে, কিন্তু আমরা যদি আমাদেরকে 1 থেকে 2 ঘন্টার মধ্যে ট্রিটমেন্ট দিতে হবে, 1 থেকে 2 ঘন্টা অবধি পেশেন্টটা ওয়েট করতে পারবে, ঠিক আছে। কিন্তু গ্রিন যারা, তারা হচ্ছে মাইনর কাট, যেটা আমরা ডিলে করলেও অসুবিধা নেই। আর ব্ল্যাক হচ্ছে যারা আমরা ডেটে থাকে। তো আমাদেরকে জিজ্ঞেস করেছে ইয়েলো কালার কাকে ইন্ডিকেট করে? ইয়েলো ইন্ডিকেট করে আমাদের আর্জেন্ট কন্ডিশনকে। নেক্সট, নেক্সট বলছে দ্য নার্স আস্কড দ্য ক্লায়েন্ট টু রিড দ্য স্নেনেল চার্ট, হুইচ অফ দ্য নার্ভ ফাংশন ইজ টেস্টেড। স্নেনেল চার্ট তোমরা প্রায় প্রত্যেকেই দেখেছো হয়তো, দেখবে যখনই আমরা আইওপিডি তে যাই বা চোখের ডাক্তার যেখানে দেখাতে যাব, ওখানে একটা চার্ট থাকে যেখানে আমাদের কি বিভিন্ন লেটার গুলো লেখা থাকে। তো এই স্নেনেল চার্ট কোন নার্ভের ফাংশনিং টেস্ট করার জন্য ইউজ করা হয়? ওটা হলো আমাদের অপটিক নার্ভ। অপটিক নার্ভ হচ্ছে আমাদের সেকেন্ড ক্রেনিয়াল নার্ভ। এই অপটিক নার্ভ কি হয়, আমাদের ভিশন মানে দেখতে সাহায্য করে। তো এই অপটিক নার্ভের ফাংশনিং এর দেখানোর জন্যই, মানে অপটিক নার্ভটা ঠিকঠাক আছে কিনা এটা বোঝার জন্যই পেশেন্টকে কি করানো হয়, স্নেনেল চার্টটা পড়ানো হয়। আমরা জানি আমাদের কত পেয়ার অফ ক্রেনিয়াল নার্ভ আছে? 12 পেয়ার, তাই তো? 12 পেয়ার ক্রেনিয়াল নার্ভ। তো যেটা একটা কাজ তোমরা সবাই করবে, যখনই কোনো টপিক নিয়ে পড়ছো, তো ক্রেনিয়াল নার্ভ সঙ্গে সঙ্গে ক্রেনিয়াল নার্ভের অন্যান্য ফাংশন গুলোও দেখে নেবে। কেন কি, একটা সালে ধরো এই কোয়েশ্চেনটা এসেছে, অন্য তো অন্য ক্রেনিয়াল নার্ভ দিয়েও তো তোমাদেরকে কোয়েশ্চেন দিতে পারে, তাই জন্য 12 ক্রেনিয়াল নার্ভ আমাদের কি আছে? অলফেক্টরি, অপটিক, অকিউলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেসিয়াল, গ্লসোফ্যারেঞ্জিয়াল, ভেস্টিবিউলো-ককলিয়ার, স্পাইনাল অ্যাক্সেসরি, বিভিন্ন রকমের আছে, ঠিক আছে। আমাদের টোটাল 12 পেয়ার, মানে 12টা আমাদের ক্রেনিয়াল নার্ভ রয়েছে। নেক্সট, নেক্সট বলছে এটা সবাই পড়ে নেবে। নেক্সট আমাদের বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্লাজমা ভলিউম এক্সপান্ডার। তো তোমাদেরকে আমি প্রথমে বলি প্লাজমা ভলিউম এক্সপান্ডার কি। কি হয় না, যখন কোনো পেশেন্টের ম্যাসিভ ধরো ব্লিডিং হচ্ছে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, প্রচুর কেটে গেছে, বা ধরো কারোর সার্জারি হয়েছে, অনেক বড় সার্জারি হয়েছে, তো তখন কি হয়, প্রচুর অ্যামাউন্টের ব্লাড লস হয়। সে প্রচুর অ্যামাউন্টে ব্লাড লস হওয়ার জন্য তখন আমাদেরকে কি দিতে হয়, প্লাজমা ভলিউম এক্সপান্ডার দিতে হয়। প্লাজমা ভলিউম এক্সপান্ডারে আমরা কেন দেওয়া হয়, প্লাজমা ভলিউম এক্সপান্ডার আমরা সেই জন্যই দিই যাতে পেশেন্টের কি হয়, তাড়াতাড়ি পেশেন্টটা রিভার্ট ব্যাক করতে পারে। মানে আমরা কি করি, প্লাজমা ভলিউম এক্সপান্ডারটা দিই, এটা থেকে কি হয় না, সেল থেকে সমস্ত ফ্লুইড গুলো প্লাজমা থেকে, সেল থেকে কি হয়, ব্লাড ভেসেলস এর মধ্যে চলে আসে, যাতে কি হয়, তার যে ব্লাডটা লস হয়েছিল সেই ব্লাড লসটা যাতে আমরা কি করতে পারি, তাড়াতাড়ি ঠিক করতে পারি, তার জন্যই প্লাজমা ভলিউম এক্সপান্ডারটা দেওয়া হয়। তো প্লাজমা ভলিউম এক্সপান্ডারে বিভিন্ন আছে, কোলয়েডস আছে, ক্রিস্টালয়েড আছে। তো এবার এখানে জিজ্ঞেস করেছে যে কোনটা হচ্ছে আমাদের প্লাজমা ভলিউম এক্সপান্ডার। এখানে হচ্ছে, এবার প্লাজমা ভলিউম এক্সপান্ডারের মধ্যে বিভিন্ন আছে, ক্রোলয়েড আছে, ক্রিস্টালয়েড আছে। কোলয়েড আর ক্রিস্টালয়েডের মধ্যে আমার রয়েছে নর্মাল সেলাইন, ল্যাকটেটেড রিঙ্গার, ঠিক আছে। এবার ওরা অ্যান্সার কি পাবলিশ করবে, যে অ্যান্সারটা বলবে সেই অ্যান্সারটাই রাইট। তো এখানে রিঙ্গার ল্যাকটেট হতে পারে, নর্মাল সেলাইন হিমশিল হতে পারে। নেক্সট, নেক্সট বলছে ফাইনাল স্টেজ অফ গ্রিফ। গ্রিফের অনেক স্টেজ আছে, স্টেজেস অফ গ্রিফ, স্টেজেস অফ গ্রিফ। স্টেজেস অফ গ্রিফ যখন আমরা পড়বো না, তখন আমরা কুবলার রসের একটা মডেল আছে, ঠিক আছে। কুবলার রসের মডেলের যে স্টেজ গুলো আছে সেটা হলো দাবদা। তোমাদের মনে রাখার টেকনিক বলি, দাবদা, দাবদা। কি হয়, কুবলার রসের স্টেজের মডেলের প্রথম হলো ডিনাইল, তারপরে হলো অ্যাকসেপ্টেন্স, অ্যাকসেপ্টেন্স,
তারপরে হলো বার্গেনিং, নেক্সট ডিপ্রেশন, আর তারপরে হলো ডিনাইল, সেকেন্ড স্টেজটা হচ্ছে অ্যাঙ্গার। ডিনাইলের পরে হলো অ্যাঙ্গার, নেক্সট বার্গেনিং, ডিপ্রেশন অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। তো এই কুবলার রস মডেলটা বোঝার জন্য তোমাদেরকে আমি যেটা বোঝাই, ধরো গ্রিফ কখন হয়, যখন কোনো একটা পার্সন কিছু লস করলো, ধরো তার কোনো ভালো জব ছিল, জবটা কোনো কারণে সে হারিয়ে ফেলেছে, মানে জব থেকে তাকে বের করে দিয়েছে, বা ধরো তার কেউ কাছের লোক মারা গেছে, তখন আমাদের কি হয় না, গ্রিফটা হয়। তো তখন আমাদের কি করা হয়, সেই লস যখন কারোর কেউ ফেস করে না, কেউ মারা গেছে, তখন সেই 5টা স্টেজের মধ্যে থেকে যায়। ধরো কারোর কাছের লোক খুব মারা গেছে, তখন সে প্রথমে কি করবে, তার মধ্যে ডিনাইল আছে। ডিনাইল মানে সে কিছুই মেনে নিতে চাইবে না, সে বিশ্বাসই করবে না যে এরকম হয়েছে, ঠিক আছে। তারপরে কি হবে, তার রাগ হবে। ডিনাইল প্রথমে গেল, তারপরে কি হবে, রাগ হবে। যখন তোমরা নিজেরা একটা ভাবো যে কেউ যখন কাছের মানুষ মারা যায়, আমাদেরকে এসে বলা হবে, তখন সে বিশ্বাসই করবে না, যে আমার তো বিশ্বাসই হচ্ছে না, আমি কালকেই ওর সাথে কথা বললাম। তারপরে কি হয়, রাগ হয়। কার উপর রাগ হয়, আমাদের উপরওয়ালার উপর রাগ হয়, যে আমার সাথেই কেন হলো, ওকে কেন নিয়ে নিল, রাগ হয়। তারপরে কি হয়, বার্গেনিং করি আমরা, কিরকম বলতে থাকি, ভগবান এইবারটা ওকে ফিরিয়ে দাও, এর পরের বার থেকে আমি আর করবো না। বা ধরো কারোর জব লস হয়েছে, বলবে এইবারটা ফিরিয়ে দাও, এর পরের বার থেকে আমি ভালো করে কাজ করবো, বার্গেনিং করবে। তারপরে কি হয়, ডিপ্রেশনে চলে যায়, মানে যখন সে ধীরে ধীরে বুঝতে পারে যে না, এই লসটা আমার হয়েছে, তখন সে ডিপ্রেশনে যাবে। তারপরে লাস্টে যে কি হয়, অ্যাকসেপ্টেন্স হয়, যেখানে সে কি করে না, অ্যাকসেপ্ট করতে শুরু করে যে হ্যাঁ এটা আমার সাথে হয়েছে, ধীরে ধীরে সে অ্যাকসেপ্ট করে। তো কোনো পার্সন যখন গ্রিফের মধ্যে থেকে যায়, যখন কোনো লস হয়, তার মধ্যেই 5টা স্টেজ হয়। তো এখানে আমার জিজ্ঞেস করেছে ফাইনাল স্টেজ কি, ফাইনাল স্টেজ কি, অ্যাকসেপ্টেন্স। অ্যাকসেপ্টেন্স ইজ দ্য ফাইনাল স্টেজ। নেক্সট বলছে সলিউশন উইথ হায়ার অসমোটিক প্রেসার দ্যাট পুলস ফ্লুইড ফ্রম সেল, সেটা হচ্ছে হাইপারটনিক। আইসোটনিকের কি হয়, প্রেসারটা সেম থাকে, যেমন আমাদের সেলের ভিতরের ফ্লুইডের প্রেসার থাকে সেরকম। হাইপোটনিকে প্রেসারটা কম থাকে, আর হাইপারটনিকে কি হয় না, প্রেসারটা বেশি থাকায় সেটা কি করে, সেল থেকে ফ্লুইডকে ড্র করে নেয়, যার ফলে কি হয়, সেল শ্রিঙ্কেজ হয়ে যায়। হাইপারটনিক সলিউশনে যদি এক্সাম্পল বলা হয়, ওটা হচ্ছে 3% নর্মাল সেলাই, হাইপারটনিক। আর হাইপোটনিক হচ্ছে আমাদের 0.45% নর্মাল সেলাই। আইসোটনিক হচ্ছে 0.9% নর্মাল সেলাই বা রিঙ্গাল ল্যাকটেট। নেক্সট বলছে ক্র্যাকলিং সাউন্ডস bilaterally at the basis of the lung is referred to as, তো ক্র্যাকলিং সাউন্ড যেটা শুনতে পাওয়া যায়, তো সেটা কি, যেটা আমাদের লাংসের বেসে শুনতে পাওয়া যায়, সেটা হচ্ছে রেলস। ওকে, নেক্সট বলছে পজিটিভ ব্যাবিনস্কি সাইন ইজ। ব্যাবিনস্কি সাইন আমি তোমাদের বলি, ব্যাবিনস্কি সাইনে কি হয় না, ফুট মানে পায়ের পাতা, পায়ের পাতাতে যখন আমরা স্ট্রোক করবো, এইভাবে স্ট্রোক করি আমরা, যখন নিওনেটদের রিফ্লেক্স চেক করি, পায়ের পাতা, ধরো ইমাজিন করো এটা আমার পায়ের পাতা, পায়ের পাতাতে যখন আমরা এইভাবে স্ট্রোক করব, তখন কি হয় না, ওদের যে গ্রেট টো, মানে আমাদের পায়ের মধ্যে যে বড় আঙুলটা, সব থেকে প্রথম আঙুল, ওই আঙুলটা কি হবে, আপওয়ার্ড ডিরেকশনে যাবে, আর অন্যান্য আঙুলগুলো ফ্যানিং হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাবিনস্কি রিফ্লেক্স। যখন আমরা পায়ের পাতায় এরকম করে টাচ করব, তখন কি হবে, গ্রেড টোটা আপওয়ার্ড ডিরেকশনে যাবে, আর অন্যান্য আঙুলগুলো ফ্যানিং হয়ে যাবে। এই রিফ্লেক্সটা হচ্ছে চাইল্ডদের ক্ষেত্রে, মানে নিওনেটদের ক্ষেত্রে আপ টু 2 ইয়ার্স অব্দি এটা নর্মাল, 1 to 2 ইয়ার্স অব্দি নর্মাল, কিন্তু এটা অ্যাডাল্টদের ক্ষেত্রে অ্যাবনর্মাল এই রিফ্লেক্সটা থাকে। অ্যাডাল্টদের ক্ষেত্রে যদি এই রিফ্লেক্সটা থাকে, তাহলে আমরা বুঝবো তার কোনো নিউরোলজিক্যাল ডিসঅর্ডারস আছে, যার জন্য এটা হচ্ছে। তো পজিটিভ ব্যাবিনস্কি সাইন ইজ অ্যাবনর্মাল ফর অ্যাডাল্ট, কিন্তু চিলড্রেন বা অল এজ গ্রুপের জন্য তো অ্যাবনর্মাল নয়, কারণ পজিটিভ ব্যাবিনস্কি সাইন আমাদের নিউবর্নদের ক্ষেত্রে থাকে। নেক্সট বলছে হোয়াট ইনফরমেশন ডাজ অ্যানেকডোটাল রেকর্ড কন্টেন। অ্যানেকডোটাল রেকর্ডের মধ্যে কি ইনফরমেশন থাকে, সেটা হচ্ছে রেকর্ড অফ সাম অবজারভেশন অ্যাবাউট এ পারসন। এটা ক্লিনিক্যাল ক্ষেত্রেও হতে পারে। কি হয়, দেখবে তোমরা যখন নার্সিং স্কুলে, নার্সিং কলেজে ভর্তি হচ্ছ,
ম্যাডামরা তোমাদেরকে খুব অবজার্ভ করে, বলে না বিহেভিয়ার ভালো করো, এটিকিট মেনে চলো, তারপরে পড়াশোনা ঠিক করে করো, ম্যাডামরা অবজার্ভ করে। ওই যে আমি ওই পার্সনটা, তোমার টিচার তোমাকে অবজার্ভ করে করে, ধরো তুমি কিছু ভুল করছো, বারবার দেখে রাখছে, তোমার কোনো বিহেভিয়ার খারাপ লাগছে, এই 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 যে রেকর্ডটাও রাখলো, এই রেকর্ডটা কি কাজে লাগবে? এরপরে যখন তোমার ক্লিনিক্যাল ইভালুয়েশন করবে তখন বলবে যে মেয়েটা তো প্রথম থেকেই খারাপ ছিল। বা ধরো তুমি প্রতিটা প্র্যাকটিক্যাল ক্লাসে খুব সুন্দর প্র্যাকটিক্যাল দাও, তারপরে কি হলো, তুমি তোমারই ওই ম্যাডামটাই তোমার পরীক্ষার খাতায় ইভালুয়েট করছে, তখন তার মাইন্ডে একটা কি রেকর্ড, ওই যে তোমার সম্বন্ধে অবজার্ভ করে রেখেছে যে হ্যাঁ এই মেয়েটা তো খুব ভালো পড়াশোনা করে, তাহলে একটা ভালো ইমপ্রেশন তৈরি হলো। তো অ্যানেকডোটাল রেকর্ডে কি হয় না, কোনো একজন পার্সনকে দেখে তার সম্বন্ধে সমস্ত কিছু অবজার্ভ করে যে রেকর্ডটা রাখা হয় সেটাই হচ্ছে অ্যানেকডোটাল রেকর্ড। নেক্সট বলছে হোয়াট ক্যান বি অ্যাসেসড বাই রমবার্গ টেস্ট। রমবার্গ টেস্ট দিয়ে আমরা একটা পার্সনের ব্যালেন্স বুঝি। রমবার্গ টেস্টটা কি করে করব? পার্সনকে আমরা বলবো যে দুটো ফিট মানে দুটো পাকে একদম কাছাকাছি ঠেকিয়ে দাঁড়াতে, ঠিক আছে, দুটো ফিটকে ক্লোজ করে। এবার কিছুক্ষণ দাঁড়াবে, প্রথম কি হবে, আমাদের চোখ দুটো খোলা থাকবে, তারপরে কি করা হয়, বলা হয় চোখ দুটো বন্ধ করার জন্য। চোখ দুটো বন্ধ করলে যদি তার ব্যালেন্স লস হয় তাহলে আমরা বলবো পজিটিভ রমবার্গ টেস্ট, ঠিক আছে। তো রমবার্গ টেস্ট কেন করা হয়? কোনো পার্সনের ব্যালেন্স অ্যাসেস করার জন্য রমবার্গ টেস্ট করা হয়। নেক্সট বলছে ক্লায়েন্ট হ্যাড পজিটিভ ট্রাউসিয়াস সাইন, হুইচ ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ক্যান বি এক্সপেক্টেড। একটা ক্লায়েন্টের পজিটিভ ট্রাউসিয়াস সাইন আছে, কোন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স? সেটা হচ্ছে ক্যালসিয়াম। যখন আমাদের হাইপোক্যালসেমিয়া হয়, হাইপোক্যালসেমিয়া, যখন শরীরে ক্যালসিয়ামের পরিমাণ কি হয়, কমে যায়, তখন আমরা এই পজিটিভ ট্রাউসিয়াস সাইনটা দেখতে পাই। এটা কি, এখানে কি করা হয়, পজিটিভ এই টেস্টটা কিভাবে করা হয়, একটা ব্লাড প্রেসার কাফ, আমরা যখন বিপি মাপতে চাই, বিপি মাপার জন্য ব্লাড প্রেসার কাফটা যেখানে টাই করি, যেখানে বাঁধা হবে, দিয়ে ওই পেশেন্টের সিস্টোলিক ব্লাড প্রেসার কতটা দেখা হয়, ঠিক আছে। নর্মাল সিস্টোলিক ব্লাড প্রেসার ধরো 120, 120 বাই আমরা জানি 80 ডায়াস্টোলিক ব্লাড প্রেসার। সিস্টোলিক ব্লাড প্রেসারের থেকে 20 mmHg বেশি আমরা ব্লাড প্রেসার কাফটাকে ইনফ্লেট করব, ইনফ্লেট করে 3 মিনিটের জন্য ধরে থাকবো। যদি কি হয় না, কার্পালের স্প্যাজম হয়, তাহলে আমরা বলবো পজিটিভ ট্রাউসিয়াস সাইন। কি হবে না, এই যে আমাদের রিস্ট আছে, রিস্টটা ফ্লেক্সড হবে, এই ফিঙ্গার গুলো সব ফ্লেক্সড হয়ে যাবে, আর থাম ফিঙ্গারটা কি হবে, অ্যাডাক্টেড হবে। এইরকম অবস্থায় পেশেন্টটা থাকবে যখন আমরা তার ব্লাড প্রেসার কাফটাকে বাঁধবো। তাহলে কিভাবে এই টেস্টটা চেক করব? পেশেন্টের ব্লাড প্রেসার কাফটাকে বাঁধবো, বেঁধে ব্লাড প্রেসারটা সিস্টোলিক বিপির থেকে 20 mmHg বাড়াবো, দিয়ে 3 মিনিট ধরে ওয়েট করব। ওয়েট করার পরে যদি আমরা দেখি কার্পাল বোনের মধ্যে স্প্যাজম হচ্ছে, তখন আমরা বুঝবো যে পজিটিভ ট্রাউসিয়াস সাইন। এবং এটা কিসের সাইন? এটা হচ্ছে পেশেন্টের যদি হাইপোক্যালসেমিয়া থাকে, মানে ক্যালসিয়ামের শরীরে অভাব থাকে, তখনই দেখা যায়। নেক্সট বলছে গুডল সাইন ইজ। গুডল সাইন হচ্ছে সফেনিং অফ দ্য সার্ভিক্স, সার্ভিক্স সফট হলে আমরা তাকে বলি গুডল সাইন। আর এখানে যে আছে ব্লুইশ ডিসকালারেশন অফ দ্য ভ্যাজাইনাল ওয়াল, এটাকে বলা হয় জ্যাকুইমিয়ার সাইন, জ্যাকুইমিয়ার সাইন, জ্যাকুইমিয়ার বা চ্যাডউইক সাইন বলা হয়, ঠিক আছে এইটা। নেক্সট বলছে ফান্ডাস অফ দ্য প্রেগনেন্ট ইউটেরাস ইজ প্যালপেবল অ্যাট 40 উইকস অফ জেস্টেশন। ফান্ডাস অফ ইউটেরাসে কি হয় না, আমাদের ফান্ডাসটা অ্যাট দ্য লেভেল অফ সিম্ফাইসিস পিউবিসে থাকে আমাদের 12 উইকসে। 16 উইকসে কি হয়, আম্বিলিকাস আর সিম্ফাইসিস পিউবিসের মাঝখানে আসে। 24 উইকসে অ্যাট দ্য লেভেল অফ আম্বিলিকাসে আসে। মানে তোমাদেরকে যদি আমি দেখাই, এটা ধরো কোনো প্রেগনেন্ট ওমেনের ফান্ডাস, এটা যদি ফান্ডাস হয়, এখানে ধরো জিফি স্টার নামটা আছে, জিফি স্টার নামটা আছে, এখানে আম্বিলিকাস আছে। তো এই অ্যাট দ্য লেভেল অফ সিম্ফাইসিস পিউবিসের লেভেলে থাকে 12 উইকসে, 12 উইকস। নেক্সট এই দুটোর মিডওয়ে মানে মাঝখানে থাকে 16 উইকসে, ঠিক আছে। তারপরে অ্যাট দ্য লেভেল অফ আম্বিলিকাসে থাকে 24 উইকসে, ওকে। নেক্সট এই জিফয়েড স্টারনাম থেকে
যদি 24 উইকস আম্বিলিকাস অব্দি তিনটে ভাগ করি আমরা, তাহলে এই লোয়ার থার্ডে থাকে 28 উইকসে, আর এখানে থাকে আমাদের 32 উইকসে, আর 36 উইকসে অ্যাট দ্য লেভেল অফ জিফি স্টারনামে চলে যায় 36 উইকস। এবার 40 উইকসে কোথায় থাকবে? 40 উইকসে কি করে, এই নিচে নেমে চলে আসে ফান্ডাসটা, মানে এইভাবে কি হয়, নিচে নেমে চলে আসে। কেন আসে? এটা হচ্ছে 40 উইকস। 40 উইকসে আমরা জানি কি হয় না, মায়ের এনগেজমেন্ট হয়, মানে ফিটাসটা নিচের দিকে নামতে থাকে, ফিটাসটা হয় মায়ের যে পেলভিক ক্যাভিটিতে নামতে থাকে, এনগেজমেন্ট হওয়ার জন্য পেশেন্টের লাইটেনিং এর কারণের জন্য 40 উইকসে অ্যাট দ্য লেভেল অফ 32 উইকসেই চলে আসে। তো এই কোয়েশ্চেনটা প্রায়ই আসে। তো ফান্ডাস অফ দ্য প্রেগনেন্ট ইউটেরাস ইজ প্যালপেবল at 40 weeks of gestation, কোথায় না, at the level of 32 weeks. Next, which types of pregnancy sign is quickening? Quickening কোন ধরনের প্রেগন্যান্সি সাইন? কুইকেনিং হচ্ছে প্রিজাম্পটিভ সাইন। ওকে, প্রিজাম্পটিভ সাইনের মধ্যে আরো অনেক সাইন আছে। প্রিজাম্পটিভ সাইন, প্রিজাম্পটিভ সাইন মানে কি? প্রিজাম্পটিভ সাইন মানে হচ্ছে যেই সাইনটা আমাদের ট্রু, মানে আমরা ভাবছি যে আমরা নট শিওর, লাইকলি টু বি ট্রু, মানে লাইকলি টু বি ট্রু বাট নট শিওর। কথাটার মানে কি, ওই প্রিজাম্পটিভ সাইনে যে সাইনগুলো থাকে, ওই সাইনগুলো অন্য কারণের জন্য হতে পারে। কি কি সাইন হয় আমি তোমাদেরকে বলে দিই। প্রিজাম্পটিভ সাইনের মধ্যে একটা শর্ট ট্রিক আছে, এএনএম ব্রিংস ফিমেল কুইকলি, ANM quickly brings female for surgery. ঠিক আছে, কি কি হয়? অ্যামেনোরিয়া হয়, অ্যামেনোরিয়া, নজিয়া ভমিটিং, তারপরে হচ্ছে মিকচুরেশন, মানে ফ্রিকুয়েন্সি অফ মিকচুরেশন হয়, বারবার কি হয় না, পেশেন্টের বাথরুম যাওয়ার মন হয়। কুইকেনিং, নেক্সট হচ্ছে ব্রেস্ট চেঞ্জেস, তারপরে হচ্ছে ফ্যাটিগ আর স্কিন চেঞ্জেস, স্কিনে বিভিন্ন দাগ হয়, যেমন কোলাজমা হয়, স্কিন চেঞ্জেস। ঠিক আছে, তো প্রিজাম্পটিভ সাইনের মধ্যে এই সাইনগুলো হয়, আর তার এটা হচ্ছে শর্ট ট্রিক, এএনএম কুইকলি ব্রিংস ফিমেল ফর সার্জারি। এবার এখানে ধরো তোমাকে কোয়েশ্চেনে দিয়েছে যে কুইকেনিং কি ধরনের সাইন, প্রিজাম্পটিভ সাইন, অন্য কোনো সাইন দিয়ে দিতে পারতো, সেখানেও তোমাকে জিজ্ঞেস করতে পারতো যে অ্যামেনোরিয়াটা কি ধরনের সাইন। এবার প্রিজাম্পটিভ সাইন মানে আমি কি বললাম, যে লাইকলি টু বি ট্রু বাট নট শিওর, মানে আমরা এই সাইনগুলো দেখে ভাবছি পেশেন্টটা প্রেগনেন্ট, কিন্তু শিওর নয়। কেন? এই যে অ্যামেনোরিয়া মানে অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন, এটা প্রেগনেন্সিতেও হতে পারে বা অন্য কোনো ডিজিজ কন্ডিশন হলে সেক্ষেত্রেও কি হয়, অনেক সময় আমাদের অ্যামেনোরিয়া হয়। বা ধরো নজিয়া ভমিটিং প্রেগনেন্সিতেও হয় বা অন্য ডিজিজ কন্ডিশনেও হয়, যার জন্যই আমরা এই সাইনগুলো দেখে লাইকলি টু বি ট্রু আমাদের মনে হচ্ছে হতে পারে, কিন্তু আমরা শিওর নয়। তো তিন রকমের সাইন থাকে, প্রিজাম্পটিভ, প্রবাবল আর হচ্ছে পজিটিভ সাইন। ঠিক আছে, তো প্রিজাম্পটিভ সাইন গুলো আর কি কি হতে পারে তোমাদেরকে আমি শর্ট ট্রিক দিয়ে বলে দিলাম। এএনএম কুইকলি ব্রিংস ফিমেল ফর সার্জারি। নেক্সট বলছে দ্য সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট হরমোন ফর মেইনটেনেন্স অফ ইফেক্টিভ অ্যান্ড কন্টিনিউয়াস ল্যাকটেশন। কোন হরমোন ল্যাকটেশনটা মেনটেন করে দেয়? সেটা হলো আমাদের প্রোল্যাকটিন। ওকে, নেক্সট বলছে দ্য ডোজ অফ অ্যান্টি ডি ইমিউনোগ্লোবুলিন ফর RH নেগেটিভ মাদার আফটার দ্য বার্থ অফ দ্য বেবি। RH নেগেটিভ মাদারদের কি হয়, যখন কোনো মা RH নেগেটিভ হয় তখন তাকে কি করা হয়, তার ফিটাসটার ব্লাড গ্রুপিং করা হয়। যখন সে প্রথম বাচ্চা দেয় তখন ব্লাড গ্রুপিং করে দেখা হয়, যদি বাচ্চার ব্লাড গ্রুপ পজিটিভ থাকে তখন আমাদেরকে কি করা হয়, মাকে অ্যান্টি ডি ইনজেকশন দেওয়া হয়।
কেন দেওয়া হয়? কারণ মায়ের বডিতে যদি ফিটাসের ব্লাড গিয়ে থাকে, মায়ের বডি সেটাকে, মায়ের যেহেতু নেগেটিভ ব্লাড, ফিটাসের পজিটিভ ব্লাড, মায়ের বডি সেটাকে কি করবে, ফরেন হিসেবে দেখবে। তো মায়ের বডি কি করবে, সেই পজিটিভ ব্লাডের বিরুদ্ধে একটা ইমিউনিটি তৈরি করে রাখবে, তো অ্যান্টিবডি তৈরি হয়ে থাকবে। তো কি হয় না, সেই প্রেগনেন্সি বা পরবর্তী প্রেগনেন্সিতে ক্ষতি করতে পারে, ফিটাসের হাইড্রক্সিটালিস বা হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন, বিভিন্ন রকমের ডিজিজ কন্ডিশন করে। তো সেটা যাতে না হয় আমরা কি করি, সেকেন্ড প্রেগনেন্সিকে বাঁচানোর জন্য মা একটা বেবি ডেলিভারি করার পর 72 ঘন্টার মধ্যে আমরা অ্যান্টি ডি ইনজেকশন দিই। অ্যান্টি ডি ইনজেকশনের ডোজ হলো 300 mcg। 300 mcg, এই 300 mcg এটা আমাদের কি থাকে, 1 ml এর মধ্যে থাকে, ঠিক আছে। এই ইনজেকশনটা আমরা ইন্ট্রামাসকিউলার রুটে দিই মাকে উইথিন 72 আওয়ার্স। উইথিন 72 আওয়ার্স। এই অ্যান্টি-ডি ইনজেকশন নিয়ে আমার আরো একটা ভিডিও আমার চ্যানেলে আছে, যদি চাও তো তোমরা দেখতে পারো। তো আজকের জন্য এতটাই, সবাইকে অনেক থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিজেদের বন্ধুদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, এবং পরবর্তীতে যদি আরো কিছু ভিডিও লেগে দরকার থাকে তো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন।